প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঈদের পরে লিখিত ব্যাচের প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ক্লাস টেস্ট 3 এর সলিউশন, যেটা 17/5/2024 এই তারিখে অনুষ্ঠিত হয়েছিল। অ্যানসারিং হিন্ট দেওয়া ছিল, সেগুলোকে একটু বুঝিয়ে দেব। আসলে রিভিশনের মতোই হচ্ছে এগুলো। পেনাল কোডের 1 এবং 2 দুইটা ক্লাস টেস্টের যে সলিউশন ক্লাস আমরা ইতিপূর্বে করেছিলাম, তো অনেকের দাবি ছিল সলিউশন ক্লাস প্রতিটা ক্লাস টেস্টেরই হওয়া দরকার। তো ঈদের পরে মানে ঈদের পরে সবাই রিল্যাক্সে আছেন, তো আজকে ক্লাসটা ছোট রেখেছি। নেক্সট ক্লাসটা একটু বড় হবে, কারণ আজকে একটা মাত্র ক্লাস টেস্ট আলোচনা করব। আর কয়েকজনের পরীক্ষা ভালো হলেও, রেজাল্ট ভালো হলেও সবার পরীক্ষা ভালো হচ্ছে না। সবার একই প্রবলেম, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে পারছে না, ড্রাফটিং বুঝতে পারছে না। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয় যে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করা কিন্তু সহজ বিষয় নয়। আবার ড্রাফটিং এর উত্তর করাও কিন্তু সহজ নয়। আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করার পরেই ড্রাফটিং এর উপর একটা দক্ষতা আসবে, একটা দখল আসবে আপনার, তারপরে আপনি ভালো করতে পারবেন। তো সেই কারণে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর উপরে কিন্তু আলাদা আলাদা ডেডিকেটেড ক্লাস আমি রেখেছি। আপনারা আজকে সকালে রুটিন পেয়ে গেছেন, আশা করি সবাই লক্ষ্য করেছেন। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। এইটা ছিল দ্য পেনাল কোড 89 and 60 এই সাবজেক্টের উপরে। আর এইটার যে টপিক ছিল থেফট, এক্সটর্শন, রবারি অ্যান্ড ড্যাকোইটি, এটা প্রথম টপিক। দ্বিতীয় টপিক ছিল ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, রিসিভিং অফ স্টলেন প্রপার্টি অ্যান্ড চিটিং। তো মূলত দুইটা বেসিক টপিকের আন্ডারে সাব টপিক কয়েকটা দেখতে পাচ্ছেন। 30 নম্বরের পরীক্ষা ছিল, 1 ঘন্টা মাত্র। তো অনেকের হয়তো বা 1 ঘন্টা সময়ের মধ্যে এটা কাভার করা সম্ভব হয়নি। তাই আমি এখন 60 নম্বরের যে পরীক্ষাগুলো নিচ্ছি, সেখানে সময় 20 মিনিট বৃদ্ধি করা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল, চোরাই মাল কি? চোরাই মাল বলতে ডাকাতিকৃত যে মাল বা ডাকাতির মাধ্যমে যে লুটকৃত মাল, সেই মালটা বাদে অন্য যে সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো হয়, বিশেষ করে অস্থাবর সম্পত্তি, যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যাওয়া সম্ভব। তো এই সম্পত্তি, সেটা চুরি করে নিয়ে যাওয়া হোক, বা বলপূর্বক গ্রহণ মানে এক্সটর্শনের মাধ্যমে নিয়ে যাওয়া হোক, বা রবারির মাধ্যমে হোক, বা আত্মসাতের মাধ্যমে হোক, বা বিশ্বাস ভঙ্গের মাধ্যমে হোক, এই সমস্ত যে উপায়গুলো আছে 17 অধ্যায়ে আছে যেটা পেনাল কোডের, তো সেগুলোকেই কিন্তু বলা হয় চোরাই মাল। তো চোরাই মালের সংজ্ঞা বা ধারা 410-এ আছে। 410-এ যে ধারা দেওয়া আছে, সেখানে আমার এমসিকিউ নোটে স্পষ্টভাবে দেওয়া আছে, অথবা যে কোনো বেয়ার এক থেকে 410-এর আলোকে আপনারা একটু আগে যে কথাটা বললাম, যে এইভাবে অবৈধ উপায়ে যে পাওয়া সম্পত্তি, বিশেষ করে অস্থাবর সম্পত্তি, সেটাই চোরাই মাল, অর্থাৎ চুরিকৃত মাল বা স্টলেন প্রপার্টি। লুটকৃত মাল, চোরাই মাল জাস্ট ডাকাতির মাধ্যমে হলে সেটা আলাদাভাবে ডাকাতিকৃত মালই বা লুটকৃত মাল বলা হচ্ছে, সেটার জন্য আলাদা ধারায় আছে। তো এখানে চোরাই মালের অংশটুকু চলে গেল। তারপরে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি কি চুরিযোগ্য, এটা একটা ছোট প্রশ্ন ছিল। তাহলে প্রথমটার জন্য 2 নম্বর ছিল চোরাই মাল কি। 2 নম্বরের জন্য ধারা 410 অবশ্যই আপনাকে থাকতে হবে, টিকা আকারে লিখতে হবে। তারপরে সংজ্ঞাটা দিয়ে দিলে 2-এ 2 পাওয়া যাবে। আর 3 নম্বরের জন্য হচ্ছে স্থাবর সম্পত্তি কি চুরিযোগ্য, পেনাল কোডের সংশ্লিষ্ট ধারার বিধান উল্লেখপূর্বক উদাহরণ সহ আপনার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করুন। তাহলে 3 নম্বরের জন্য আপনাকে ছোট করেই লিখতে হবে, কিন্তু এই লিখার মধ্যে আপনাকে থাকতে হবে কি কি চাওয়া হয়েছে, কি কি সেটা লক্ষ্য করেন। প্রথমে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি, এটা কি চুরি করা যাবে কিনা। তার মানে আপনার উত্তরের কোনো একটা জায়গায় আপনাকে উল্লেখ করতেই হবে যে চুরি করা যাবে অথবা যাবে না। যদি যায়, তার সপক্ষে যুক্তি দেখাতে হবে। আর যদি না যায়, তার সপক্ষেও আপনাকে যুক্তি দেখাতে হবে, এবং কত ধারা রিলেটেড আছে এই বিষয়ে,
এটাও আপনাকে উল্লেখ করতে হবে। আবার একটা উদাহরণও দিতে হবে, এত কিছু করতে হবে 3 নম্বরের জন্য। তো 378 ধারায় চুরির উপাদান এবং ব্যাখ্যাতে 1 ও 2 এর আলোকে উদাহরণ সহ আলোচনা করতে হবে। তাহলে উদাহরণ আপনারা 378 ধারাতে অনেকগুলো উদাহরণ আছে, সেই উদাহরণ হুবহু আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা আপনি নিজেও একটা উদাহরণ তৈরি করেও দিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। এখন মূল উত্তরটা কি হবে সেটা আমি এখানে যেটা লিখেছি, এটাই একটু ডেভেলপমেন্টের জায়গা আপনাদের রেখেছি। অ্যান্সারিং হিন্টে আমি জাস্ট আপনাকে মূল উত্তরটুকু দিব, আর ডেভেলপমেন্ট বা সেন্টেন্সে পরিণত করে একটু এলাবোরেশন, একটু বিস্তারিত আপনাকেই করতে হবে। আর যেই প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন না, করার মতো না, সেটা আমি নিজেই বিস্তারিত উত্তর দিব, যেমন এর আগে আমি দিয়েছি। স্থাবর সম্পত্তি কি চুরিযোগ্য? এখানে কি শব্দটা আছে ভুল করে এইটা উত্তরে চলে আসছে, এই কি শব্দটা দিতে হবে না, লিখতে হবে স্থাবর সম্পত্তি চুরিযোগ্য নয়। লিখতে হবে স্থাবর সম্পত্তি চুরিযোগ্য নয়, এটা হচ্ছে আপনার উত্তর। এবার যুক্তি কি? কেননা তা স্থানান্তর করা যায় না, এটা হচ্ছে যুক্তি। যেহেতু স্থানান্তর করা যায় না, তাই এটা চুরিযোগ্য নয়। স্থানান্তরের বিষয়টা কোথায় পাবো? 378 ধারার মধ্যে বলা আছে, চুরির উপাদান বা সংজ্ঞার মধ্যেই, যে কোনো সম্পত্তি সেটা মালিকের বিনা অনুমতিতে অসাধুভাবে নিয়ে যেতে হবে, তার মানে স্থানান্তর করতে হবে, যেখানে ছিল সেখান থেকে সরিয়ে নিতে হবে। তাহলে যেহেতু সরানো যায় না স্থাবর সম্পত্তি, কোনো ভবন আপনি সরিয়ে নিয়ে যেতে পারবেন না, তারপরে কোনো জমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন না, কোনো পুকুর সরিয়ে নিয়ে যেতে পারবেন না, তাই সেগুলো স্থাবর সম্পত্তি, তাই সেগুলো চুরি করাও যায় না। এখানে তবে একটু অ্যাডভান্স লেভেলের উত্তরটা, যদি এই প্রশ্নটা একটু বেশি নম্বরের জন্য আসে, তাই আপনাকে তবে কোনো স্থাবর সম্পত্তিকে ভূমি থেকে বিচ্ছিন্ন করে প্রথমে অস্থাবর সম্পত্তিতে পরিণত করে তা স্থানান্তরের মাধ্যমে চুরিযোগ্য করা যায়। তার মানে শেষ লাইনটা আপনি এটা পড়লেন, অর্থাৎ স্থাবর সম্পত্তি যে চুরি করা যায় না এটা তো সঠিক কথা, কিন্তু সেটা যদি গিয়ে একটা গাছ হয়, গাছ কি চুরি করা যাবে? হ্যাঁ, সেটাকে কেটে আগে অস্থাবরে পরিণত করতে হবে, তারপর সেটা নিয়ে গেলে চুরি হয়ে গেল। তো এইভাবে আপনাকে উদাহরণ দিয়েও আবার বুঝিয়ে দিতে হবে। উদাহরণটা নিজে বানিয়ে দেন, অথবা বের থেকে হেল্প নেন, অথবা আমার নোটে আছে সেখান থেকেও হেল্প নিতে পারেন। এরপরে খয়ে বলা আছে যে এ নিজেকে জেড পরিচয় দিয়ে। তাহলে এ নিজেকে জেড পরিচয় দিয়ে, ব্যক্তির নাম এ কিন্তু বলছে আমার নাম জেড, জেড এর নামে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রশ্নপত্র সংগ্রহ করে। তা এটাকে আমরা কি বলি? প্রক্সি দেওয়া, একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষার হলে প্রবেশ করা এবং পরীক্ষায় অংশগ্রহণও করে, প্রবেশপত্রও নিল আবার পরীক্ষায় অংশগ্রহণও করলো। পরীক্ষা কক্ষে দায়িত্বরত পরিদর্শকের সন্দেহ হলে একে জিজ্ঞাসাবাদে এ বিষয়টি স্বীকার করে। কি স্বীকার করলো? যে হ্যাঁ, আমি আসলে আমি জেড নই, অমুকের হয়ে আমি পরীক্ষা দিতে আসছি, জেড এর হয়ে। কেন? হয়তোবা টাকার বিনিময়ে, নাহলে আত্মীয়, কোনো না কোনো তো স্বার্থ আছে। তাহলে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারার বিধান উল্লেখপূর্বক উক্ত ঘটনায় এ এবং জেড এর দায় দায়িত্ব ও শাস্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এখানে কিন্তু এ এবং জেড উভয়েরই দায় দায়িত্বর কথা বলা হয়েছে। এই প্রশ্নটা আমার মনে পড়ছে, অনেকে উত্তর করেছেন, শুধু যে পরীক্ষার হলে গেল তার দোষ দিয়েছেন। এ যে মানে এ পরীক্ষার হলে গেল, সে তো দোষ করলোই, কিন্তু জেড জেড তার প্রবেশপত্র এ কে কেন নিতে দিল? তাহলে এখানে জেড এরও দোষ আছে, সে নিজে না গিয়ে আরেকজনকে যেতে দিচ্ছে, তাহলে হয়তোবা সে টাকা দিয়ে সে কাজটি করে নিচ্ছে, অথবা কোনো সম্পর্কের খাতিরে করছে। তাহলে দুইজনেরই এখানে দোষ। তাই এখানে 416 ধারা বিধানের আলোকে উত্তর করতে হবে। 416 ধারায় কি আছে? মিথ্যা পরিচয় দান পূর্বক বা ছদ্মবেশে প্রতারণা, চিটিং বাই পার্সনেশন, এবং এর শাস্তি
419 ধারায় অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, এবং 109 ধারায় অপরাধে প্ররোচনার দায়ে জেড এর একই শাস্তি হবে। তাহলে জেড এ কে প্ররোচনা দিয়েছে, ভাই বা বোন, আমি তো পরীক্ষায় পাশ করতে পারবো না, আমার প্রস্তুতি নাই, তুমি তো এক্সপার্ট, তুমি আশা করি পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাশ করতে পারবে, তো দয়া করে আমার পরিবর্তে তুমি যাও। তাহলে এটা প্ররোচনা দিল না? তাকে তো রাজি করাতে হলো, এটাকে প্ররোচনা দেওয়া, ফুসলিয়েছে বা টাকা দিয়ে ম্যানেজ করেছে, যেভাবে হোক প্ররোচনা দিয়েছে। তাহলে জেড যেহেতু প্ররোচনা দিয়েছে, 109 ধারা তার জন্য প্রযোজ্য হয়ে যাবে, কারণ এটা অ্যাবেটমেন্টের মধ্যে পড়ছে। জেড এর কাজ হচ্ছে অ্যাবেটমেন্ট। দুজনের শাস্তি একই হবে, কারণ 109 ধারায় অ্যাবেটমেন্টের যে শাস্তি মূল অপরাধের অনুরূপ। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। এটা কেন 109 ধারা আসবে? তোফাজ্জল সাহেব লাইনে আসবেন। সোহাগ ভাই লাইনে আসবেন। মাজিদ সাহেব লাইনে আসবেন। রাজ্জাক ভাই লাইনে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, চারজনকে ডাকলাম, একজন আসলো, বাকিগুলাকে ঘুমাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না। আচ্ছা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তো এখানে এই যে 1 নম্বর প্রশ্নের ক খ দুইটার উত্তর দেখালাম, এখানে 1 নম্বর প্রশ্নে কোনো কনফিউশন আছে আপনার? না স্যার, ওই সময় মনে হয় ভুল করছি, এখন তো বুঝতে পারছি, মানে 109 দিয়েছিলাম না। হ্যাঁ, তো এখানে কেন 109 হলো? কারণ মনে করেন যে আপনি আমাকে বলছেন, স্যার আমার পরিবর্তে একটু পরীক্ষাটা দিয়ে দেন না। জি জি জি। কোনোভাবে হয়তো বা আপনার সাথে ভালো সম্পর্ক খাতিরে চলে গেলাম পরীক্ষার হলে, বা আমাকে আপনি হুম, ক্যাশ অফার করলেন, আমি চলে গেলাম, তো আমি ধরা পড়ে গেলাম। তা আমি যদি 416 ধারায় অপরাধ করি, তাহলে আপনিও 109 ধারায় আমাকে প্ররোচনা দেওয়ার জন্য তো আপনি দায়ী হবেন, তাই না? জি স্যার। তো এইভাবে বাস্তবের সাথে রিলেট করে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি স্যার। তো যদি কোনো জায়গায় কনফিউশন হয় না স্যার, বলবেন। আপনি ঠিক আছে ভাই, যান। শিবলি ভাইকে লাইন আসার সুযোগ দিচ্ছে, কিন্তু শিবলি ভাইয়ের ওখানে প্রচন্ড নয়েজ হচ্ছে। আচ্ছা, শিবলি ভাই হাত উত্তোলন করেছিলেন। এখানে এটা 416 যেহেতু 416 যেহেতু মিথ্যা পরিচয়দানমূলক প্রতারণা কোনো শাস্তির কথা বলা হয়নি, তাই 109 এখানে তাকে দণ্ডিত করা হবে আর কি, হুম। জেড কে। কিন্তু আমার প্রশ্ন এখানে, হচ্ছে হ্যাঁ, যে বলেন। প্রশ্নটা- আমার প্রশ্ন হচ্ছে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা শাস্তি কিন্তু 419 ধারা বলা হয়েছে। তো সেটা সেটা কি এখানে 416 থেকে আচ্ছা, 416 অবশ্য মিথ্যা পরিচয়দানমূলক প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে, শাস্তি বলা বলা হয়েছে 419-এ। না, এটা হচ্ছে চারশো এর উনিশ তো শাস্তি। আছে। আর চারশো জি, 419 আছে, 419 এর শাস্তি। জি জি, জেলের শাস্তি হবে 109। জি হ্যাঁ, জি 109 ঠিক আছে। শাস্তি হবে, কিন্তু 419-এর অনুরূপ। জি জি জি, ওখানে তো বলা হয়েছে, 109 বলা হয়েছে যেক্ষেত্রে শাস্তির বিধান নাই সেক্ষেত্রে আহ, আহ, বিধিবদ্ধ শাস্তির সমান শাস্তি হবে। জি, বুঝতে পেরেছি আমি, ঠিক, ধন্যবাদ। ঠিক আছে। তাহলে এখানে তিনটা আপনাকে সেকশন নিয়েই আসতে হবে ফুল নম্বর পাওয়ার জন্য। 416 সংজ্ঞা আপনাকে এইটার মধ্যে যে পড়ছে, এর যে কাজটা যে মিথ্যা পরিচয় পূর্বক প্রতারণা, সেটা বোঝানোর জন্য 416 আলোচনা করতে হবে সংজ্ঞা, এবং এটার সাজা দেওয়া আছে 419-এ, সেটা বলতে হবে। এবং জেড এর কথা বলার জন্য 409 নিয়ে আসতে হবে। তাহলে 109। এটা পরিপূর্ণ, সরি, 109 নিয়ে আসতে হবে, তাহলে এটা পরিপূর্ণ একটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে প্রবলেমেটিক প্রশ্নের উত্তরগুলো এইভাবে করতে হবে।
এখন আমার এখানে 416 ধারায় যেটা সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞাটা আপনি ছোট করে লিখলেন। এই কথাগুলো একটু ইলাবোরেট করতে হবে, নিজের ভাষা প্রয়োগ করেন। ল্যাঙ্গুয়েজটাও যদি আমি দিয়ে দিই তাহলে তো কপি পেস্ট হয়ে যাবে সবকিছু। আমি আজকে ক্লাস শেষে একটা বই রিকমেন্ড করব রিটেনের জন্য। আমি মার্কেট থেকে আজকে নতুন একটা বই কিনেছি। এটা আমার কাছে এবার এই মুহূর্তে বেস্ট একটা বই মনে হচ্ছে। আমি ক্লাস শেষে সেটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। মানে রিটেনের জন্য আমার নোটের পাশাপাশি এই গাইডটা পড়তে হবে, যেটা আমার ডেস্কে আছে। আমি এটার একটা ছবি দিয়ে দেবো ক্লাস শেষে। সেই ক্ষেত্রে আপনারা ভালো করতে পারবেন, কমন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর এই যে আমি যে ক্লাস টেস্ট গুলো নিচ্ছি, একটু আনকমন প্রশ্ন করছি, অনেকেই কমন পাচ্ছেন না। এই বইটা পড়লে ওই টপিক যেহেতু আমার নোটের সাথে ম্যাচ করছে, এটার উপস্থাপনা আমার টপিক অনুসারে আমি কিন্তু নোটটাকে সাজিয়েছি। তো বাজারের অনেক গাইড টপিক অনুসারে না সাজিয়ে অন্যভাবে সাজিয়েছে, সাল অনুসারে সাজিয়েছে অনেক সময়। তো আমার এই গাইডটাতে দেখছি যে টপিক অনুসারে সাজানো। আরো একটা গাইড ছিল, অনেক মানে নাম করা গাইড, তো সেটার থেকে এটা আমার ভালো লাগছে এবার। এটা রিকমেন্ড করব যাদের আছে তো আছে। তবে লেটেস্ট এডিশন 10 মেতে আসছে বইটা। এটা লেখার পদ্ধতিটাও আমার নোটের সাথে চিন্তা ভাবনা অনেকটা ম্যাচ করছে। তো ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি এটার ছবি এবং বইয়ের নাম, এডিশন সংখ্যা সহ। এবার 2 নম্বর যে প্রশ্ন। আচ্ছা, এবার শিবলি ভাই লাইনে থাকেন, আপনার যেহেতু নয়েজ হচ্ছে না। কোনো প্রবলেম হলে প্রশ্ন করবেন, অন্যরাও আমি অনুরোধ করব ফিডব্যাক দিবেন, প্রবলেম হলে ফিডব্যাক দিবেন। দুইয়ের কত প্রশ্ন কি আছে? এ একটি স্বর্ণের আংটি দেখতে পাই, স্বর্ণের আংটি দেখতে পেল। স্বর্ণের আংটিটি জেড এর মালিকানাধীন জেনেও একদিন পর জেডকে তা ফেরত প্রদান করবে ভেবে জরুরি প্রয়োজনে একদিনের জন্য এই আংটিটিকে জামানত হিসেবে ব্যবহার করে একজন স্বর্ণকারের নিকট হতে 10,000 টাকা ঋণ গ্রহণ করে। এ কি কোনো অপরাধ করেছে? তো একদিনের জন্য, একদিনের পরেই সে এই আংটিটা আবার ফেরত দিয়ে দিবে, এরকম একটা মেন্টালিটি। কিন্তু প্রশ্নের মধ্যে কি কোথাও বলা আছে যে আংটিটা সে ফেরত দিয়েছিল? শিবলি ভাই। স্বপন ভাই লাইনে আসবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখানে দেখেন, এ একটি আংটি দেখতে পেল, দেখতে পেলো বলতে এখানে কোথাও পড়ে আছে সেখানে দেখতে পেল। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। ভাষাগত একটু সাইলেন্ট করা আছে, মানে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। তারপরে স্বর্ণের আংটিটি জেড এর মালিকানাধীন জেনেও, সে জেড হয়তো তার পরিচিত, বা জেড এর কাছ থেকে পড়ে যেতে দেখেছে সে, বা সে এই আংটিটাকে চিনে, কারণ জেড তার আত্মীয় হতে পারে। তো যাই হোক, সে বুঝতে পেরেছে এটা জেড এর আংটি এবং সেটা সে দৈবভাবে পেয়েছে। তাহলে দৈবভাবে পাওয়ার জন্য কি, এখানে ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন মানে আত্মসাতের একটা অপরাধের একটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপর জেড এর এটা জানলাম, জেড হয়তো বা তার বন্ধু। একদিন পর জেডকে তা ফেরত প্রদান করবে ভেবে জরুরি প্রয়োজনে একদিনের জন্য এ জেডটি আংটিটিকে জামানত রেখে দিল কোথায়? স্বর্ণকারের কাছে, দোকানে। পরে যে সেখান থেকে সে 10,000 টাকা পরের দিন দিয়ে ফেরত নিয়েছে, দিয়ে আবার জেডকে ফেরত দিয়েছে, এই কথা কিন্তু নাই। যেহেতু নাই, তাহলে এখানে অপরাধ হবে। কিন্তু এখানে যদি আবার বলা থাকে পরের দিন সে 10,000 টাকা জমা দিয়েছে এবং সে আংটিটা জেডকে ফেরত দিয়েছে, তাহলে তো আর অপরাধ থাকলো না। বুঝতে পেরেছেন এই বিষয়টা? জায়গাটায় স্যার, জি স্যার, প্রশ্নটা বুঝতে পারছি, কিন্তু এখানে মানে কনফিউশনটা এই জায়গাতেই হয়। ফেরত প্রদান করবে ভেবে, মানে হুম। এই ভেবেছে এখন এই জায়গাটায় আমি এই জায়গায় ভেবে এই প্রশ্নটা আমি ভুল করছিলাম। তো এখানে ভাবলে হবে না, আইন কারো মনের মধ্যে কি চলছে সেটা দেখবে না, বাস্তবে কতটুকু ঘটনা ঘটছে সেটা দেখবে। তাহলে আপনাকে সূক্ষ্মভাবে পড়তে হবে প্রবলেমেটিক প্রশ্ন, যে আমাকে কতটুকু উপাদান দিয়েছে এবং আলটিমেটলি কি হচ্ছে আপনি ধরে নিচ্ছেন, এটা করা যাবে না। তো এখন এই প্রশ্নটাই যদি আমি পরবর্তীতে প্রশ্নটা করি এবং যদি বলি যে একদিন পরে 10,000 টাকা সে জমা দিয়ে আংটিটা ফেরত নেয় এবং জেটকে ফেরত প্রদান করে,
তাহলে কিন্তু তার অপরাধ হবে না। বুঝতে পারলেন বিষয়টা? জি। তাহলে এবার এই প্রশ্নের উত্তরটা করার জন্য 403 ধারার যে ব্যাখ্যা এক এর বিধানের আলোকে উত্তর করতে হবে। 403-এর ব্যাখ্যা একে বলা হয়েছে, অল্প সময়ের জন্য যদি কোনো সম্পত্তি কেউ ধারণ করে, দৈবভাবে পেল এবং নিজের কাছে রাখলো, অল্প সময়ের মধ্যেও, এবং সময় অল্প কথাটা বলা আছে, এ ফিউ টাইম, তবুও সেটা আত্মসাৎ হবে, কারণ তার উদ্দেশ্য যদি খারাপ হয়। আমি জানতে পারলাম এটা জেডের আংটি, কেন আমি নিজের কাছে রাখবো? সেটা জেডকে ফেরত দিয়ে দিব। নিজের কাছে তো রাখলাম, আবার কি করলাম, সেটা আবার বন্ধ করে রাখলাম, তাহলে এটা আরো সম্ভাবনা বেড়ে গেল অপরাধের। এখন যদি আমি সৎই হতাম, তাহলে তো আমি আংটিটা বন্ধক রাখতাম না, রাখলে নিশ্চয়ই জেডের অনুমতি নিতাম। বুঝতে পারেননি বিষয়টি? জি স্যার। এখানে যদি আবার আরেকটা লাইন প্রবেশ করে দেওয়া হয়, যদি জেড এর অনুমতি নিয়ে স্বর্ণকারের কাছে বন্ধক রাখে জামানত হিসেবে, তাহলে কিন্তু আবার অপরাধ হবে না, কারণ জেড তো অনুমতি দিয়েছে, অনুমতি দিলে কি আর অপরাধ হয়? হয় না। ঠিক আছে, অতএব ল্যাঙ্গুয়েজ গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, এবং কোন ধারার কিসের সাথে মিলছে সেটা চিন্তা করতে হবে। তাহলে এ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বা তছরূপ সংগঠন করেছে। এই সংগঠন। ধরনের প্রশ্নের প্রশ্নের উত্তরে সম্ভব হলে ব্র্যাকেটে ইংলিশ টার্মটা যদি দিতে পারেন, চমৎকার উত্তর হয়ে যাবে। ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ ট্রাস্ট ব্র্যাকেটে দিয়ে দিলেন, তার মানে আপনি বোঝাতে সক্ষম হলেন, যিনি খাতা দেখবেন, যে আমি ইংলিশটাও জানি টার্ম। এবং এইভাবে জানলে আপনার কাজ হবে দুইটা: ইংলিশ সেন্টেন্স দিয়ে যদি প্রশ্ন আসে, আপনি সেটাও বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ বাংলা ইংলিশ উভয় টার্ম জেনে নেওয়া দরকার, বিশেষ করে পেনাল কোডের যে অপরাধগুলো আছে সেগুলোর ইংলিশ বাংলা উভয় টার্ম আপনাকে জানতে হবে, যে এটাকে ইংলিশে কি বলে, বাংলায় কি বলে, এবং এর উপাদানটা কি, কি কাজ করলে কি অপরাধ হয়। পরে প্রশ্ন পড়ি, লাইনে থাকেন আপনি। এ জেড এর কর্মচারী, এবং সে জেড এর ঘোড়ার যত্ন নেওয়ার জন্য নির্দিষ্ট বেতনের বিনিময়ে বিশ্বাসপূর্বক দায়িত্ব প্রাপ্ত। দেখেন এখানে খুব টেকনিক্যালি প্রশ্নটা আমি করেছি, হুবহু প্রশ্ন নাই, কিন্তু এই প্রশ্নটা আবার তৈরি করা। তো এখানে আপনাদেরকে কনফিউশন তৈরি মানে সৃষ্টি করার জন্য, কনফিউজড করার জন্য কর্মচারী শব্দটা বললাম, তারপরে বিশ্বাসপূর্বক দায়িত্বপ্রাপ্ত। তার মানে আপনারা এখানে ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশনে যেন চলে যান, মানে সরি, ব্রিচ অফ ট্রাস্ট, বিশ্বাস পূর্বক দায়িত্বপ্রাপ্ত হয়েছে, বিশ্বাস ভঙ্গর মধ্যে আপনারা প্রবেশ করে, মানে আপনাদের মাথাতে বিশ্বাস ভঙ্গের বিষয়টা আমি ঢুকিয়ে দিলাম যেন ভুল করেন। এরপরে জেড এর বিনা সম্মতিতে আস্তাবল হতে এ একটি দামি ঘোড়া নিয়ে পালিয়ে যায়। আর এখন জেড হচ্ছে ঘোড়ার মালিক, আস্তাবল তো জেডেরই হবে, কারণ জি। যার ঘোড়া তারই তো ঘোড়া রাখার জায়গাটা হবে। এখন আস্তাবল হতে যেহেতু নিয়ে যাচ্ছে, তার মানে জেড এর দখল থেকে নিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। আমার বাড়িতে একটা বস্তু আছে, সেটা যদি কেউ নিয়ে যায়, তাহলে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া মানে আমার কাছ থেকে নিয়ে যাওয়া, আমার অফিস থেকে নিয়ে যাওয়া মানে আমার কাছ থেকে নিয়ে যাওয়া। আমার কোর্টে চেম্বার আছে, টেবিলের উপরে আমার ব্যাগ থাকে, সেখানে মূল্যবান জিনিসপত্র থাকে ব্যাগের মধ্যে। লকার আছে, লকারে মূল্যবান জিনিসপত্র থাকে। তো আমি এখন বাসায় অবস্থান করছি, আমার কোর্টের সেই লকারে কেউ যদি কোনো মূল্যবান কোনো কিছু সেখান থেকে নিয়ে যায়, তাহলে সেটা তো চুরি হবে, তাই নয় কি? কারণ জি সেই স্যার। লকারটা আমার, বা সেই টেবিলটা আমার, আমার অবর্তমানে আমার মালিকানাধীন কোনো জায়গা থেকে যদি সেটা নিয়ে নেওয়া হয়, সেটা চুরিই হবে। এটা বুঝতে হবে আপনাদের। তো এটা খুবই টেকনিক্যাল প্রশ্ন, পলি আপু এটা ভুল করেছিলেন আমার মনে পড়ছে, যিনি বারবার ফার্স্ট হন। এক্ষেত্রে এ কি কোনো অপরাধ করেছে, এবং উক্ত অপরাধের জন্য তার শাস্তি কি হতে পারে? দেখেন প্রশ্নের লাস্টে আবার কিভাবে উত্তর করছি, এ কি কোনো অপরাধ করেছে। আমি যদি প্রশ্ন করতাম এর অপরাধের নাম কি, তখন আপনারা শিওর হয়ে যেতেন যে এ আসলে কোনো না কোনো অপরাধ করেছে। এর আগে যেমন এই স্বর্ণের আংটির, এ কি কোনো অপরাধ করেছে, তার মানে আপনারা এখানে অপরাধ করেনি উত্তর করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। তার মানে আপনার চিন্তার জায়গাটা ওপেন রাখছি, এবং এখানে প্রশ্নের লাস্টের লাইন দিয়ে আরো কনফিউশন করছে আপনাদের, অপরাধ করেনি এই উত্তরটা যেন আপনারা করেন। তো এভাবে প্রশ্ন টেকনিক্যালি আসতে পারে। তো আমি যতটা জটিল করছি, যদি এরকমও জটিল করে আপনারা উত্তর করতে পারবেন আশা করি। এতটা জটিল হয়তো বা করবে না বার কাউন্সিল, করলে সমস্যা কি, আপনারা তো রেডি হয়ে যাচ্ছেন জটিল প্রশ্নের উত্তর করে করে।
তো এখানে দেখেন, বলেই দিলাম যে এটা বিশ্বাসভঙ্গ হচ্ছে না, কি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। চুরি হওয়ার কারণ কি? জেড এর মালিকানাধীন তার আস্তাবল থেকে এ একটি দামি ঘোড়া নিয়ে পালিয়ে যায়। তাহলে এখানে কোথাও বলা নাই যে ঘোড়াটি এ কে দিয়েছে তার বাড়িতে রাখার জন্য। যদি ঘোড়াটি এর বাড়িতে থেকে এ নিয়ে চলে যায় তাহলে সেটা বিশ্বাসভঙ্গ হতো। বুঝতে পারলেন বিষয়টি? জি স্যার। তাহলে যদি জেড এ কে বলতো এই ঘোড়াটা তুমি নিয়ে যাও, 2 দিন রাখবে তোমার কাছে, রেখে এটা যত্ন করবে, তারপরে আমাকে ফেরত দিবে, এটা যদি হয় তাহলে এই যে পজেশন বা দখল জেড এর কাছ থেকে এ বরাবর শিফট করতো, লিগ্যালি শিফট করতো। যেটা বিশ্বাসভঙ্গর প্রথম উপাদান কি? দখলটা বৈধভাবে হস্তান্তরিত হতে হবে। তাহলে পজিশন শিফট এখানে বৈধভাবে হয়নি, শিফটটা হয়েছে অবৈধভাবে, নিয়ে পালিয়ে গেছে তাই। আর কার দখল থেকে? জেডের দখল থেকে। তাহলে চুরি এবং বিশ্বাসভঙ্গের মধ্যে বেসিক পার্থক্য কি? কার দখলে আছে সম্পত্তিটা এবং কার দখল থেকে নিয়ে যাওয়া হয়েছে, এইটা ভালোভাবে লক্ষ্য করবেন। প্রয়োজনে নোট করে নেবেন, অথবা ভিডিও দেখার সময়, যখন ভিডিও আপলোড করে দিব, রাত্রে আপলোড করে দিব আশা করছি, এগুলো দেখে এর নেবেন, মধ্যে স্যার তাহলে প্রবলেম হবে মূল না। মূল পার্থক্যটা হচ্ছে আত্মসাৎ এবং চুরির মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অবৈধ উপায়ে এসে নিয়ে যাবে, মানে আরেকটা হচ্ছে আইনগত ভাবে তার দখলে আসবে। হ্যাঁ, আইনগত দখল আসলে বিশ্বাসভঙ্গের সম্ভাবনা তৈরি হয়। জি। আর যদি আইনগত দখলে না আসে তাহলে এটা ডেফিনেটলি চুরি বা অন্য কিছু হবে, বলপূর্বক আদায়ও হতে পারে, দস্যুতা হতে পারে, কিন্তু বিশ্বাসভঙ্গ জি। হবে না। বিশ্বাসভঙ্গ হতে হলে বিশ্বাস মানে কি আমি ইচ্ছা করে নিজে থেকে দিয়ে দিলাম। নিজে থেকে কাকে দেওয়া হয়? কর্মচারীকে দেওয়া হয়, এখানে কর্মচারী কথাটা আছে, কিন্তু কর্মচারীকে তো আমি দিয়ে দিইনি ঘোড়াটা, আমার রাস্তা বলে তাকে এসে কাজ করতে হবে। বরং আমার জি। ঘোড়াটা এর বাড়িতে যাচ্ছে না, বরং এ আমার বাড়িতে আসছে ঘোড়ার দেখভাল করার জন্য। যেমন আমার বাসায় কাজের লোক আছে, মনে করেন থালা বাসন পরিষ্কার করার জন্য সকালে আসে। এখন সে যদি আমার বাসা থেকে একটা থালা নিয়ে চলে যায়, এটা তো ডেফিনেটলি চুরি হবে। যদিও জি। আমার কিচেনে সে থালা বাসনগুলো পরিষ্কার করছে, আমি তো ইচ্ছা করে তার হাতে তুলে দিচ্ছি আমার থালা বাসন। মনে হতে পারে যে থালা বাসন তো ইচ্ছাপূর্বক তার হাতে তুলে দেওয়া হলো। তার হাতে তুলে দেওয়ার অর্থ এই নয় যে থালা বাসন আমি আমার ওই কর্মচারীকে দিয়ে দিচ্ছি, মানে দখল দিয়ে দিচ্ছি। সে তো আমার বাড়িতেই আছে। বুঝতে পারেননি? থালা বাসনগুলো জি আমার স্যার। বাড়িতে আছে এবং কর্মচারী সে আমার বাড়িতেই আছে, কাজের লোকটি। এখন যদি আমি একটা জিনিস দিলাম, যে একটা, মনে করেন যে পোশাক খুব ময়লা হয়েছে, আমি তাকে দিলাম যে এই পোশাকটা তুমি বাসায় নিয়ে যাও, যে তুমি ভালোভাবে এটা কাচবে, কেচে পরিষ্কার করে ওয়াশ করে নিয়ে এসে আমাকে দিবে। এখন এই দায়িত্ব পাওয়ার পরে সেটা তার দখলে তো চলে গেল, তারপরে সে যদি আর আমাকে ফেরত না দেয় সেটা বিশ্বাস ভঙ্গ হতে পারে। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? জি স্যার। তো এখানে এই উদাহরণটা, থালার যে একটা উদাহরণ আছে, যে দামি একটা থালা নিয়ে নিল, ওই উদাহরণের সাথে কিছুটা ম্যাচ করে করা হয়েছে। সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই উদাহরণটা করা, সেখান থেকে আইডিয়া মাথায় আসছে আমার। কোনো বইয়ে কিন্তু এই এই প্রশ্নের উত্তর পাবেন না, শুধুমাত্র আমার এই ক্লাস টেস্টে এখানে পাবেন, আমার নোটেও নাই, যেহেতু এটা তৈরি করা জিনিস। তো এইভাবে করলে আশা করি প্রবলেমেটিক প্রশ্ন যত জটিল করুক পারবেন, কিন্তু বুঝতে হবে, না বুঝে মুখস্থ করা যাবে না, সবার উদ্দেশ্যে বলছি। না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, মেসেজ করবেন, ফোন দিবেন, কিন্তু না বুঝে কোনো কিছু মুখস্থ করা যাবে না। আইন মুখস্থ করার বিষয় না। তবে ধারা কত ধারায় আছে এটা মুখস্থ করতে হবে, তাও বুঝে বুঝে, এটা কেন এটা হবে এটা আপনাকে বুঝতে হবে। তো এটার উত্তর 378 ধারার ব্যাখ্যা 5-এ, ওই যে থালা দিয়ে একটা উদাহরণ আছে, কাজের লোক চাকর সে থালা নিয়ে চলে যায়, ওইটা উদাহরণের সাথে ম্যাচ আছে। 5-এর বিধানের আলোকে উত্তর করতে হবে। ব্যাখ্যা 5-এর 378 ধারা আপনাকে দিতেই হবে চুরির সংজ্ঞা। এ চুরি সংগঠন করেছে এবং চুরির শাস্তি, কর্মচারী কর্তৃক মনিবের সম্পত্তি চুরির শাস্তি 381-তে আছে। কোনো যদি কর্মচারী হয় তাহলে 381-তে আছে। এই ধারায় অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড হতে পারে। তাহলে চুরির শাস্তিটা আমি হুবহু দিয়ে দিলাম। আপনাদেরকে সতর্ক করছি, আমার এমসিকিউ নোটে চুরির সাজার কথা কিভাবে বলা আছে লিখে দিয়েছি, ধারা, তারপরে অনূর্ধ্ব 7 বছর, আর ব্র্যাকেটে দিয়েছি স/বি। তো স/বি প্লাস ফাইন বা অর্থদণ্ড। তো এই যে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি সংক্ষেপে, এটার লিখিত পরীক্ষার খাতায় লেখা যাবে না, সেটা মনে রাখার জন্য দিয়েছি। আপনাদের এইভাবে সেন্টেন্স ইউজ করতে হবে, বাক্য ইউজ করতে হবে, স বি
অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড বা স্ল্যাশ অর্থদণ্ড অথবা অর্থদণ্ড, এভাবে সংক্ষেপে লেখা যাবে না, পূর্ণভাবে লিখতে হবে এটার মতো করে। অনেকে লিখেছেন, তাই আমি সেটা সতর্ক করে দিলাম। 3 নম্বর প্রশ্ন, ক, চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। তাহলে চুরি আর দস্যুতার মধ্যে পার্থক্য আমার নোটে নাই বা বাজারে কোনো গাইডেও নাই, আপনাকে বানিয়ে লিখতে হবে এটা। কিভাবে বানিয়ে লিখবেন? চুরির সংজ্ঞাতে যা যা আছে, চুরির শাস্তি কি, দস্যুতার সংজ্ঞাতে যা যা আছে সেটা দেবেন, কত ধারায় আছে, তারপর সংজ্ঞায় কি বলা হয়েছে এবং এটার শাস্তি কি কি। হয়ে গেল। 4 নম্বরের জন্য দিয়েছি অ্যাটলিস্ট 4 থেকে 5টা পয়েন্ট দিবেন। এবং ডাকাতিকালে খুন সংগঠিত হলে কত ধারায় চার্জ গঠন করা হবে, এটা এখানে প্রশ্ন করা হয়েছে, মাত্র এক ধারা, এক একটা ধারা উল্লেখ করতে হবে, তাই 1 নম্বর। ডাকাতিকালে খুন সংগঠিত হলে শুধুমাত্র 396 ধারায় অভিযোগ বা চার্জ গঠন করা হবে। তাহলে 396 এই ধারাটা উল্লেখ করতে পারতে হবে আপনাদের। 396 ধারায় অভিযোগ গঠন করা হবে, এতটুকু লিখলে 1 নম্বর। তাহলে এখানে যেহেতু খুন হয়েছে, খুনের জন্য 302 আসবে না, কারণ 396 এর মধ্যেই 302 লুকিয়ে আছে। 34 আসবে না, একাধিক আসামি হলেও 34 আসবে না, অবশ্যই একাধিক আসামি, ডাকাতি মানেই তো অ্যাটলিস্ট 5 জন। 309 আসবে না, এখানে প্ররোচনার কোনো বিষয় না। 349 আসবে না, 347 আসবে না, 48 আসবে না, ইত্যাদি ধারাগুলো 396 ধারার সাথে আসার সুযোগ নেই। তাহলে 396 ধারায় একাই 100% কাজ করবে, একটা সেকশনে যথেষ্ট। আর এখানে সংজ্ঞাটা তো একটু আগে বলেই দিলাম, যে কত ধারায় আছে, সংজ্ঞা, শাস্তি, শেষ। আর যদি সিআরপিসির যে শিডিউল বা তফসিল আছে, সে তফসিলের মধ্যে আবার চুরি আর দস্যুতা দুইটাই কিন্তু বেলেবল, নন বেলেবল সেকশন। তো এটা তো আর পার্থক্য না, কিন্তু এইটা কার দ্বারা বিচার্য? চুরি ম্যাজিস্ট্রেট দ্বারাও বিচার্য হতে পারে, মানে ম্যাজিস্ট্রেট এটা বিচার করতে পারে, কিন্তু দস্যুতার ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে না। এটা আহ, দেখাচ্ছে যে এই দ্বিতীয় শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারবে না। এটা একটু উচ্চ পর্যায়ের কোর্টে যে বিচার হয়, এগুলো আপনারা শিডিউলের মধ্যে পাবেন। বা আমার যে অন্য পার্থক্য আছে দস্যুতার সাথে ডাকাতির, সেখানে আছে, সেখান থেকে আপনাকে আইডিয়া নিয়ে উত্তর করতে হবে, ইনস্ট্যান্ট বানাতে হবে। লিখিত পরীক্ষায় আপনি বসেছেন, একটা প্রশ্ন কমন আসলো না, আপনি মাথায় চিন্তা করবেন যে এটা আমি কি করব। 2 মিনিট ভাবলেন, ভাবার পরে ভাবলেন আমি এই এই ধারা এইভাবে করবো, তার মানে মাথার মধ্যে একবার কম্পোজ করে নিলেন। তারপরে সেই চিন্তাটা আপনি খাতায় লিখে দিলেন। আগে ভাবতে হবে, আগে পড়তে হবে, প্রশ্নটা কি চাইছে সেটা বুঝতে হবে। বুঝার পরে মাথার মধ্যে ভেবে নেবেন এটা এইভাবে আমি উত্তর করব, আমি কি পারছি, মনের মতো হচ্ছে। যদি আপনার মন আপনাকে সায় দেয় হ্যাঁ মনের মতো হচ্ছে, এটা আমি পারবো, তখন আপনি সাহস করে এত নং প্রশ্নের উত্তর লিখতে শুরু করেন। পুরো চিন্তাটাই আগে মাথার মধ্যে ভেবে নিতে হবে, এত এত ধারা এইভাবে আমি লিখবো। 2 থেকে 3 মিনিটে চলে আসবে এই ভাবনাটা, তারপরে আপনি লিখেন। প্রয়োজনে আপনি আপনার প্রশ্নের পাশে ছোট্ট করে নোট নিতে পারেন যে আমি এই ধারায় এইভাবে লিখবো। তারপর আপনি লিখতে শুরু করলেন, প্রশ্নে সামান্য দাগাদাগি করলে সমস্যা নাই, আমিও দাগিয়েছিলাম। এরপরে খ, যে এ জেড এর পকেট মারে, পকেট মারা, পকেট থেকে কোনো কিছু নিয়ে নেওয়া, এটা ডেফিনেটলি চুরি। পকেট মারলে সেটা কি হবে? চুরি হবে। উক্ত সময়ে জেড যদি বাধা প্রদান করে বা তাকে পাকড়াও করে, তবে তাকে প্রতিরোধ করার অভিপ্রায়ে, প্রতিরোধ মানে সে যেন আটকাতে না পারে, যে চোর তাকে যেন পাকড়াও করতে না পারে, ধরে ফেলতে না পারে। অভিপ্রায় মানে তার সেই ইচ্ছায় বা ইন্টেনশনে তার সাথীদের মানে চোরের যারা সঙ্গী সাথে আছে তাদেরকে আশেপাশে মোতায়েন করে রাখে, মানে আশেপাশে রেখেছে, যে আমাকে যদি ধরে ফেলে আমি চিল্লাচিল্লি করব, তখন আমাকে এসে এই জেলের হাত থেকে বাঁচাবি তোরা, এইভাবে পরিকল্পনা করে রেখেছে। তাহলে এক্ষেত্রে পেনাল কোডের কোন ধারার অধীন অপরাধ করেছে? তাহলে একটা স্পেশাল ধারা আছে এই ধরনের কাজের জন্য। উক্ত অপরাধের জন্য তার শাস্তি কি হতে পারে? এক্ষেত্রে এর সাথীদের কোনো ফৌজদারি দায় সৃষ্টি হয়েছে কি? দেখেন, শেষে আমি কি কি চাচ্ছি, একেবারে ইউনিক একটা কোশ্চেন।
এই ক্লাস টেস্টটা আসলে প্রতিটা প্রশ্নে খুব ইউনিক হয়েছিল, আমার খুব পছন্দের একটি প্রশ্নপত্র এটা। এই কারণে আমি এটা আবার আলোচনা করছি, এর আগেও যদিও হালকাভাবে আলোচনা করা হয়েছে অন্য ক্লাসের মধ্যে। তো এখানে 378 ধারার বিধানের আলোকে উত্তর করতে হবে। এ চুরি সংগঠন করেছে, বোঝা যাচ্ছে। শাস্তি চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাতদান বা ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি সহ চুরির জন্য 382 ধারায় কিন্তু 382 ধারায় এই শাস্তির কথা বলা আছে। অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড, বিনাশ্রমের কোনো সুযোগ নাই, কারণ এটা বড় অপরাধ, এবং অর্থদণ্ড হতে পারে। এক্ষেত্রে এর সাথীদের 34 ধারার অধীন যৌথ দায় সৃষ্টি হয়েছে, ফলে তাদেরও একই শাস্তি হতে পারে। 382 ধারাটা পড়লে এই যে আমার প্রশ্নের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, যে তো যেটা পড়ছিলাম, সর্বশেষ প্রশ্নটার উত্তর পড়ছিলাম, এটা পড়ার পরে আরো কিছু আলোচনা করব, একটু ডিপে যাওয়ার চেষ্টা করব, যেন যাদের প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে প্রবলেম হয় তারাও একটু বুঝতে পারে যে প্রশ্ন যেভাবে আসবে আপনাকে উত্তর সেইভাবে করতে হবে। আপনাকে যদি বার্গার অর্ডার করা হয় বার্গারই দিতে হবে, পিৎজা অর্ডার করলে পিৎজাই দিতে হবে। অর্থাৎ প্রশ্নে যা চাওয়া হবে তাই আপনাকে দিতে হবে, ভিন্ন কিছু দিলে বা বাড়তি কিছু দিলেও হবে না। যতটুকু যা চাওয়া হবে ততটুকুই তা দিতে হবে, এবং প্রশ্নের নম্বরটাকে আপনাকে মাথায় নিয়ে আপনাকে উত্তর করতে হবে। তো এখানে পকেট মারে বলতে চুরি করা, পকেট মারার অপর নাম চুরি করা, ছিনতাইয়ের অপর নাম চুরি করা, ছিনতাইয়ের অপর নাম দস্যুতা, ছিনতাইয়ের অপর নাম ডাকাতি। অর্থাৎ ছিনতাই থেকে চুরির হতে পারে, ছিনতাই দিয়ে ডাকাতি হতে পারে, ছিনতাই দিয়ে দস্যুতা হতে পারে, ছিনতাই দিয়ে বলপূর্বক আদায়ও হতে পারে। কিন্তু আমাদের প্রচলিত ছিনতাই শব্দে বাস্তবে কোনো অপরাধ নাই পেনাল কোডে। আবার পকেট মারা দিয়েও বাস্তবে কোনো অপরাধ নাই, অতএব পকেট মারা বলতে সাধারণত চুরিকেই বোঝায়। তাহলে যেহেতু পকেট মারা চুরি, তাই 378 ধারায় চুরি সংজ্ঞাটা আপনাকে দিয়ে দিতে হবে। আর অতএব এ চুরি করেছে এটা বলে দিলেন, এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার সঙ্গী সাথী যারা আছে তাদের যে আশেপাশে মোতায়েন করে রেখেছে, সেটিং করে রেখেছে এক একজনকে, যে আমি বিপদে পড়লে তোরা এগিয়ে আসবি আমাকে বাঁচাবি। তো এটা করার জন্য এটার শাস্তি 379-তে না, 380-তে না, 381-তে না, বরং 382-তে চলে যাবে। 382 ধারার যে এলিমেন্ট যদি আমরা দেখি, তো এখানেই কিন্তু বলা আছে যে চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাত দান বা ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি, এইটা কিন্তু 382-তে আছে। অতএব 382-র সাথে ম্যাচ করছে ঘটনাটা, তাই এটা 382 ধারার যে সাজা সেটা 10 বছর সশ্রম কারাদণ্ড, এটা আপনাকে উল্লেখ করতে হবে, এবং অর্থদণ্ড। সংক্ষেপে পদ্ধতিতে আপনাকে লিখলে হবে না, পূর্ণ বাক্য দিতে হবে। তাহলে এই গেল শুধুমাত্র মূল অপরাধী এর শাস্তি। এবার প্রশ্নে বলা হচ্ছে এক্ষেত্রে এর সাথীদের কোনো ফৌজদারি দায় সৃষ্টি হয়েছে কিনা। তাহলে এর সাথীদের কোনো ফৌজদারি দায় সৃষ্টি হয়েছে কিনা, এটা দ্বারা কি জানতে চাওয়া হয়েছে, মানে তাদের কি কোনো শাস্তি হয়েছে দেওয়া যাবে কিনা, বা কোনো অপরাধ হয়েছে কিনা, কোনো ফৌজদারি দায় সৃষ্টি হয়েছে কিনা, এটার অর্থ হচ্ছে তাদের কোনো অপরাধ হয়েছে কিনা। কথাটা এভাবে না লিখে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্য ভাষায় লিখেছি। তো এখানে উত্তরটা তাহলে কিভাবে করতে হবে? এক্ষেত্রে এর সাথীদের 34 ধারার অধীন যৌথ দায় সৃষ্টি হয়েছে। 34 ধারা এখানে আসবে, কারণ 378 সাথে 34 ধারা যায়, কারণ তার আশেপাশে আছে, তার মানে তাদের অ্যাক্টিভ পার্ট প্লে আছে। ঘটনাস্থলে তো সাথীরাও আছে, যদি ঘটনাস্থলে সাথীরা থাকে তাহলে 34 ধারা চলে আসে। 34 ধারার অন্যতম শর্ত কি? ঘটনাস্থলে থাকতে হবে। আমার এমসিকিউ নেটের প্রথম দিকে কিন্তু আছে 34 এবং 149 ধারা কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে যে পার্থক্য সেটা দেওয়া আছে। যদিও এটা 23 সালে চলে আসছিল হুবহু এই প্রশ্নটা, 23 সালে আমার নোট থেকে কিন্তু, লিখিত নোট থেকেও মোটামুটি কমন ছিল। তো এই প্রশ্নটা 34 এবং 149 কমন ইন্টেনশন কমন অবজেক্টের পার্থক্যটা আসবে না, কিন্তু পার্থক্যটা আপনাকে জানতে হবে। কারণ আপনাকে এখানে 34 লিখবো না 149-এর আলোকে লিখবো,
বা 109-এর আলোকে লিখবো কিনা, এগুলো বোঝার জন্য কিন্তু আপনাকে বুঝতে হবে প্রতিটা এই গুরুত্বপূর্ণ সেকশনগুলোর এলিমেন্ট কি, মানে যেখানে জয়েন্ট লাইবিলিটি আছে, যৌথ দায় আছে, সেখানে যৌথ দায়ের কারণে 34 ধারা আসছে, ফলে তাদেরও একই শাস্তি হবে। যৌথ দায় মানে 34 ধারা একই শাস্তি হবে। যৌথ দায়ের আবার বিপরীত আরেকটা আছে 38 ধারা, দায় আছে কিন্তু শাস্তি ভিন্ন ভিন্ন হবে একই কাজে এসে। তাহলে 34 38 এই ধারাগুলো প্রথম দিকে বেসিক ছিল, সেগুলো বিআর এক থেকে বা আমার এমসিকিউ নোট যদি কালেকশনে থাকে সেখান থেকে আপনাদের বুঝে নিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের নিজে থেকে যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনা থেকে, প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। প্রশ্ন না থাকলেও আমি আরো কিছুক্ষণ ক্লাস চালাবো, আরো কিছুক্ষণ আলোচনা করব এই প্রশ্নগুলোর আলোকে, বা এই টপিকের ভেতরে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু মুখে মুখে আমি ব্রিফ দিব। যেমন এখানে থেফট, চুরি নিয়ে আলোচনা আছে, তাহলে চুরি আমরা কোথায় কোথায় দেখতে পাই? 378-এর চুরির সংজ্ঞা দেখতে পাই। চুরির মধ্যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। চুরির মধ্যে এখানে অসংখ্য ইলাস্ট্রেশন বা উদাহরণ দেওয়া আছে, তাহলে উদাহরণ ইলাস্ট্রেশন গুলো আমাদের মূল বই থেকে একটু দেখে নিতে হবে। আমার নোটেও এবার অ্যাড করেছি। বলে রাখা ভালো, আমার 23 সালের নোটে কিন্তু উদাহরণগুলো অ্যাভয়েড করা ছিল, নোটটা যেন বড় হয়ে না যায়, কিন্তু এবার আমি ইংলিশ বাংলা উভয় উদাহরণ যোগ করেছি। অতএব যাদের কাছে 24 সালের এমসিকিউ নোট আছে আমার, তারা বিআর অ্যাক্টে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, আমার নোটের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন চুরির এ টু জেড। এরপরে এক্সটর্শন, এক্সটর্শন আমরা 83-তে পেয়ে যাচ্ছি, 383-তে এক্সটর্শনের সংজ্ঞা দেওয়া আছে। তো বলপূর্বক আদায় বা বলপূর্বক গ্রহণ, সেটা আপনাদের বিস্তারিত একটু পড়ে নিতে হবে, এক্সটর্শনের শাস্তিগুলো জেনে নিতে হবে, এখান থেকে আরো বিস্তারিত প্রশ্ন আসতে পারে। রবারি অ্যান্ড ড্যাকৈটি, এখানে কিন্তু এই যে চুরির সাথে এক্সটর্শনের পার্থক্য, চুরির সাথে রবারির যে পার্থক্য, মানে দস্যুতার পার্থক্য, দস্যুতার সাথে ডাকাতির পার্থক্য, এক্সটর্শনের সাথে আবার দস্যুতার পার্থক্য, এইভাবে কিন্তু একটা আরেকটার সাথে ভেবে রাখতে হবে। এখন প্রতিটা জিনিস যদি আপনার জানা থাকে, সংজ্ঞা কোন ধারায় আছে, সংজ্ঞাটা কি, উপাদানগুলো কি কি, শাস্তি কোন ধারায় আছে এবং কি কি, এগুলো যদি জানা থাকে তাহলে মোটামুটি 4-5 নম্বরের একটা পার্থক্যর প্রশ্ন আসলে আপনারা উত্তর করে আসতে পারবেন, সেটা কমন হোক আর আনকমন হোক। তারপরে ক্রিমিনাল মিসঅ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, তছরূপ বা আত্মসাৎ, এটা কত ধারায় আছে, এটার শাস্তি কি, উপাদানগুলো কি কি একটু জেনে রাখতে হবে আপনাদের। এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। ব্রিচ অফ ট্রাস্ট, বিশ্বাসভঙ্গ, বিশ্বাসভঙ্গের মূল উপাদান কি, একটু আগে আলোচনা হলো যে বিশ্বাস ভরে কাউকে নিজ থেকে বৈধভাবে জিনিসটা দিয়ে দিতে হবে, বস্তুটা বা একটা সম্পত্তি যেটা অস্থাবর অবশ্যই, সেটা দিতে হবে। পাওয়ার পরে সে বিশ্বাস ভঙ্গ করে সেটা নিয়ে নেবে, তাহলে সেটা কি হয়ে যাবে? তার মানে বিশ্বাস ভঙ্গের মধ্যে কিন্তু আত্মসাৎ থাকবে। আত্মসাৎ এবং বিশ্বাস ভঙ্গের মধ্যে বেসিক পার্থক্য কি? আত্মসাতে দৈবভাবে কুড়িয়ে পাবে বা অন্য কোনো ভাবে আসবে, এটা বৈধও না অবৈধও না, দৈবভাবে আসা, রাস্তায় পড়ে আছে আমি নিয়ে নিলাম, ব্যাপারটা এরকম। বা আমার ব্যাংকে একটা অটোমেটিক কি চলে আসলো, একটা ব্যালেন্স চলে আসলো। যেমন 2 দিন আগে আমার ফোনে 500 টাকা বিকাশ চলে আসছে, তো আমি বুঝতে পারছি না এই 500 টাকা বিকাশ কে দিল, হয়তো বা আমার কোনো মক্কেল দিয়েছে, আমি এখন পর্যন্ত এটা বুঝতে পারিনি এই 500 টাকা কে দিল আমাকে। কারণ সেই দিন বেশ কয়েকটা পেমেন্ট আসছে আমার, আপনাদের যাদের কোর্সের পেমেন্ট ডিউ ছিল তারা দিয়েছে, তারপরে আমার মক্কেলরা দিয়েছে, এখন তো সব অনলাইন হয়ে গেছে। বিশেষ করে সিভিল মামলায় যেহেতু রেগুলার হাজিরা দিতে হয় না মক্কেলকে, অ্যাডভোকেট হাজিরা দিয়ে দিলে হয়, ডেটের সময় বলে দিলে বলে দেয় যে স্যার তাহলে আগের দিন বা পরের দিন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর অনেক সময় কনফার্ম করে না, ফোন দেয় না, বা অনেক সময় দু একজনের ডিউ থাকে কিছুদিন পরে দেয়, অনেক সময় মনে রাখি না, এরকম হয়। তো এই যে আপনার বিকাশে একটা ব্যালেন্স আসলো মোবাইল ফোনে, বা একটা ফ্লেক্সি লোড আসলো, কে দিল আপনি বুঝতে পারলেন না, কিন্তু পরে যদি আপনি বুঝতে পারেন কে দিল এবং সেটা যদি ভুল ক্রমে আসে, আপনি বুঝতে পারার পরেও সেটা যদি ফেরত না দেন, তাহলে এটা আত্মসাৎ হয়ে যাবে। তাহলে আমি এটা বুঝতে পারবো কি করে? আমি ওই নম্বর, যেই নম্বর থেকে দিয়েছি ওই নম্বরে আমাকে ফোন দিতে হবে। আমি ওই নম্বরে ফোন দিয়েছি, ভাই এই 500 টাকা কে পাঠিয়েছে বলেন তো,
এখন ওই 500 টাকা একটা দোকান থেকে এসেছে, এখন দোকানদার বলতে পারছে না কে পাঠিয়েছে। এখানে হয়ে গেছে আমার, মানে আমি এটা যেন আত্মসাৎ না হয় মালিককে খোঁজার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। এখন কোন এলাকা সেটা আমি বুঝে নিয়েছি, ওই এলাকা থেকে বেশ কয়েকজন মক্কেল আমার আছে। এখন আমি ক্লিয়ার হচ্ছে না কোন মক্কেল দিল। মক্কেল যদি বলে তো বললো, না বললে এটা আমার এইভাবেই দৈবভাবে চলে আসবে। এটা নিয়ে আমার আর ভাবার কিছু নাই। তো এইভাবে চলে আসবে, বিকাশে আসুক, ব্যাংক অ্যাকাউন্টে আসুক, বা রাস্তায় পড়ে পান। এই এটা দৈবভাবে আসা বলে, পড়ে পাওয়া এক কথায়, ভাগ্যে আছে চলে আসছে এরকম। আর ব্রিচ অফ ট্রাস্ট, বিশ্বাসভঙ্গ, বিশ্বাসভঙ্গে কিন্তু দৈবভাবে আসবে না, আবার আপনি অবৈধভাবেও নেবেন না। যে মালিক সে নিজ থেকে আপনাকে দায়িত্ব দিবে এটার, তাহলে দায়িত্ব দেওয়ার একটা তো কি আছে। হ্যাঁ, শিবলি ভাই হাত উত্তোলন করেছেন, বলেন কি বলবেন। যে এখানে 403 ধারার একটা 1 নম্বর উদাহরণটা আমি একটু ইয়ে করতে চাচ্ছিলাম। 403-এর যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, বলেন। দ্বিতীয় ব্যাখ্যার 1 নম্বর উদাহরণ এখানে বলা হয়েছে, রাজপথে একটি টাকা দেখতে পায়, সে হুম। জানে না যে উক্ত টাকা মালিককে, টাকাটি কুড়িয়ে নেয়। এক্ষেত্রে হুম। সে অর্থোদ্ধারের অধীন কোনো অপরাধ করেনি। এটা অপরাধ করেনি কেন? এটা তো অপরাধ, সেটা নিয়েছে, কুড়িয়ে নিয়েছে। হুম। এটা কি সে অপরাধ করেনি? একটা টাকা সে পেলো, টাকা 1 টাকা না, টাকার পরিমাণটা বেশি। একটা টাকা বলতে হয়তো 500 টাকার একটা নোটও হতে পারে, যেহেতু এটা পুরাতন আইন। ওই সময় 1 টাকারও মূল্য ছিল, কিন্তু একটি যদিও টাকা কম। বলা হয়েছে, একটি একটি টাকা টাকা বলা বলতে হয়েছে। মনে করেন 1 টাকা। হ্যাঁ, এখানে ওই সময় ভারতীয় উপমহাদেশের আইন যেহেতু 1 রুপি, ঠিক আছে। পরে আমরা জি, যখন জি। বাংলাদেশে এই আইনটা নিলাম তখন রুপিকে টাকাতে কনভার্ট করা হয়েছে। এভাবে মানে আমরা নিয়েছি আইনটাকে। আগে রুপি ছিল যখন এই আইনটা তৈরি হয়, কারণ এটা ভারতীয় উপমহাদেশের জন্যই তৈরিকৃত আইন। জি, তো 1 রুপি থেকে, আচ্ছা সোহাগ ভাইকে আমি রিপ্লাই দিচ্ছি, আগে শিবলি ভাইকে রিপ্লাই দিই। তো এখানে বলা হচ্ছে যে 1 টাকা পেলো, পাওয়ার পরে এখানে টাকাতে কি কারো নাম লেখা থাকে, ঠিকানা লেখা থাকে, বোঝা যায় টাকা টাকার? জি না। জি না। বোঝা যায় না। একটা আংটি পড়ে গেছে, আমি পড়ে পেলাম, আংটি কার মালিক লেখা নাই, কিন্তু একটা চিঠি ওই চিঠির মধ্যে পাওয়া গেছে, বা একটা ব্যাগ সহ পাওয়া গেছে, ব্যাগে মালিকের ঠিকানা লেখা আছে, টাকাটা ব্যাগ সহ আছে, মালিকের ঠিকানা লেখা আছে। তার মানে এখানে উদাহরণে মালিককে খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সম্ভাবনা নাই, সেহেতু সেটা আপনি যদি মনে করেন আপনি, অনেকেই দেখবেন যে টাকা পেলে সেটা আবার ভিক্ষুকে দান করে দেয়, এরকম একটা কি আছে, নৈতিক একটা জায়গা থেকে আমরা এরকম করি যে এই টাকাটা আমি নিজে ব্যবহার করব না, ভিক্ষুককে দিয়ে দিব, বা এটা আমি আবার দান করে দিব কাউকে, এরকম করি। আবার টাকার পরিমাণ যদি বেশি হয়, এটা ওই সংশ্লিষ্ট পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত, একটা জিডি করে। জিডির কপি নিজের কাছে একটা থাকবে, এবং টাকাটা পুলিশ হেফাজতে দিয়ে দেওয়া উচিত, যেন কেউ খোঁজ করলে পায়, বা আশেপাশে বলে দেওয়া উচিত। তো এখানে কিছু করলো কি না সেটা ম্যাটার করবে না, টাকাটা কার এটা জানা সম্ভব হয়নি, এটা উল্লেখ নাই, তাই এখানে অপরাধ হবে না। কারণ টাকা কার এটা খুঁজে পাওয়াটা আসলেই টাফ। যেমন রাস্তার মধ্যে কিন্তু অনেক টাকা, আমি লাইফেও কিন্তু অনেক টাকা পেয়েছি, ছোট অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট, এরকম বড় অ্যামাউন্ট বলতে 500 টাকার অ্যামাউন্টও পেয়েছি আমি রাস্তায়। তো এই টাকাটা আসে যদি দেখাচ্ছে যে দোকানের আশপাশে হয়, হয়তো বা জিজ্ঞাসা করলাম। আর যদি সেটা দোকানের আশপাশে না হয়, একেবারে রাস্তায় আশপাশে কেউ নাই, তখন তো এই টাকার মালিককে বোঝা বিপদ। কারণ টাকা তো সবার কাছেই থাকতে পারে, টাকা তো একেবারে ইউনিক একটা জিনিস না। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, জি। এখানে অবশ্য আরেকটা বিষয় হচ্ছে যে এখানে উল্লেখ করা হয়নি টাকাটা সে কি করেছে। এটা সেটা শুধু কুড়িয়ে নিয়েছে, হয়তো পরবর্তীতে কিছু করবে, এটা এখানে উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে হয়তো চুরি আত্মসাৎ হয়নি। কিন্তু পরের উদাহরণে বলা হয়েছে, রাস্তায় একটি পত্র দেখতে পায়, এর মধ্যে একটি ব্যাংক নোট রয়েছে। পত্রের হুম। বিবরণ নির্দেশ হয়েছে সে ব্যাংক নোটটির মালিকের নাম জানতে পারে, কিন্তু সেটা আত্মসাৎ করে। এক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে এই ধারা। এখানে বলা হয়েছে হ্যাঁ, তো দ্বিতীয় এখানে উদাহরণে। মালিক মালিককে জানতে পারলো কিনা এটা একটা ফ্যাক্ট, আর মালিক
কে জানার সম্ভাবনা কতটুকু। যদি সম্ভাবনা থাকে এবং সেটা যদি নিজের কাজে ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই আত্মসাৎ হবে, তছরূপ হবে। পার্থক্যটা কিন্তু সূক্ষ্ম। আংটি পেলাম, আমি সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করে ফেললাম, মানে আমার ইন্টেনশনই না এটা ফেরত দেওয়ার। এখানে মনের পর্যায়টা এখানে একটু বুঝতে হবে, কারণ এখানে সততা এবং অসততা, অসাধু ভাবে ব্যবহার করে ফেললো, অসাধু বিষয়টা এখানে থাকতে হবে। একটা মানুষ সৎ না অসৎ এটা কিন্তু ডিফাইন করা খুব টাফ, কারণ মানসিক বিষয় এটা। মানুষের চেহারায় তো সততা, এ সৎ এ অসৎ এটা তো লেখা থাকে না, তাই না? জি। বড় বড় মানুষ ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে, কেউ কে জানতো যে সে এত বড় দুর্নীতিবাজ? তো এখন সব বেরিয়ে আসছে। তো সোশ্যাল মিডিয়া তাকে এক্সপোজ করেছে, এখন সে, তাকে আর কেউ সাপোর্ট দিচ্ছে না, সে এখন বেরিয়ে আসছে। কিন্তু রাষ্ট্র চাইলে এই ধরনের মানুষদেরকে কিন্তু বের করে ফেলতে পারবে। কিন্তু যে নিজের আখের গোছা যত্ন করে রাখতে পারবে না, সে বিপদে পড়বে। মানে যে একবার এক্সপোজ হয়ে যাবে সে বিপদে পড়বে, তার জন্য আর কেউ সাপোর্ট দিবে না। আর যে বের হয়ে যাবে না, যে নিজের খোলসের মধ্যে থাকবে শামুকের মতন, সে বেঁচে যাবে। তো এইটা বিষয়। রিসিভিং স্টলেন প্রপার্টি, স্টলেন প্রপার্টির সংজ্ঞা আছে 410-এ, চোরাই মাল। এবং সেটা গ্রহণ করলে বেশ কয়েকটা কিন্তু সেকশন আছে, 411, 412। এই সেকশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাজা আছে কোন কোন পরিস্থিতিতে। এখানে যাবজ্জীবন কারাদণ্ডের কথাও কিন্তু বলা আছে। কেউ যদি হ্যাবিচুয়ালি মানে অভ্যাসগতভাবে তার কাজই হচ্ছে চোরাই মাল নেওয়া, মানে এবং বিক্রয় করা উচ্চ দামে, সে নিল 5,000 টাকা একটা মোবাইল ফোন এবং সেটা 10,000 টাকায় বিক্রয় করলো, তাহলে খুব ভালো ব্যবসা। সে যদি সৎ পথে ব্যবসা করে, তাহলে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে 5,000 টাকার মোবাইল ফোনে কখনো 5,000 টাকা লাভ হবে না, মানে 100% লাভ হবে না, হয়তো বা 200-300 টাকা লাভ হবে। কিন্তু চোরাই মাল ক্রয় বিক্রয় করলে হিউজ লাভ, কারণ সেটা অবৈধ একটা জিনিস। স্পিড মানি, মানি দ্রুত আসবে। এই কারণে এটা নিরুৎসাহিত করার জন্য বিশাল শাস্তির বিধান দেওয়া হয়েছে। কেউ যদি অভ্যাসগত ভাবে করে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। এ ধরনের সেকশন আছে দেখবেন। এবং শেষে চিটিং, চিটিংটা এখানে 415-তে চিটিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে প্রতারণা। 416-তে ওই যে এখানে একটা আছে অন্যের রূপ ধারণ করে প্রতারণা করা, সেই মানুষটা বাস্তবে আছে কি নাই, বা কাল্পনিক মানুষ বা মৃত মানুষ, যেটাই হোক না কেন, এই যে ধারণ করে। অনেক দেখবেন ভণ্ড পীর, তারা বলে আমি বর্তমান নায়েবে রাসূল। নায়েবে রাসূল মানে কি? যে আমি এখন আচ্ছা। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি প্রতিনিধি এবং আমি রাসূল, এভাবে দাবি করে। তো কেউ যদি নিজেকে রাসূল দাবি করে, সেও তো 416 ধারার অপরাধ করছে, করছে না? জি। তো 416 ধারায় অপরাধ যদি করে, সেটা 419-এর শাস্তি আছে। আর 415 ধারায় অপরাধ করলে 417-তে শাস্তি আছে, 418 আছে। এগুলো আপনারা দেখবেন। এবং 420টা হচ্ছে প্রতারণার সাথে আর্থিক লেনদেন থাকতে হবে। আর আগের গুলাতে প্রতারণা করলেও কিন্তু আর্থিক লেনদেন হওয়ার আগ পর্যায়ের স্টেপ। আর আর্থিক লেনদেন যদি থাকে, এখানে মানে অর্থ নেওয়াটাই যদি উদ্দেশ্য হয়, এখানে অর্থ বলতে শুধু টাকা না, অন্যান্য সম্পত্তিও হতে পারে। মানে অর্থনৈতিকভাবে লাভবান, ইকোনমিক্যালি বেনিফিটেড হতে হবে, তাহলে 420 ধারা আসবে। না হলে টাকা পয়সার কোনো বিষয় না, আমি প্রতারণা করলাম, অন্য রূপ ধারণ করে কিছু একটা করলাম, কিন্তু আমার কোনো লাভ হলো না, তাহলে আমার উপরে 420 ধারা আসবে না, 416 ধারা আসবে। এই কারণে 419 ধারায় শাস্তি হবে। তাহলে 420-এর জন্য প্রতারণা করতে হবে এবং টাকা দেওয়ার জন্য, অর্থ লেনদেনের জন্য প্ররোচিত করতে হবে। তাহলেই প্ররোচনা, অর্থ লেনদেনের প্ররোচনা দিলে 420 ধারা আসবে। অর্থাৎ এখানে মানি একটা রিলেশন থাকবে, প্রপার্টি একটা রিলেশন থাকবে। এখানে স্থাবর অস্থাবর সম্পত্তি উভয় ক্ষেত্রে 420 ধারা আসতে পারে। প্রতারণামূলক ভাবে কেউ যদি অন্যের কোনো জমি লিখে নেয়, তাহলে সেটা কি হতে পারে? 420 ধারা হতে পারে। তো এখানে দুইটা টপিকের উপরে বেসিক আমি আলোচনা করলাম। তারপরে প্রবলেমেটিক প্রশ্নের কাছে এসে আরেকটু সামান্য আলোচনা করি। আপনারা নিজেরা ভাবেন না, না পড়েন না, বুঝতে পারেন না, নিজেরা প্রশ্ন করেন না, দুই একজন প্রশ্ন করেন, বাকিরা করেন না। অনেক স্টুডেন্ট, রিটেন ব্যাচে 48 জন কি 49 জন স্টুডেন্ট এই মুহূর্তে কিন্তু ক্লাস করছে এই মুহূর্তে
আপনারা 26-27 জন, কিন্তু রেসপন্স করছেন 1-2 জন, তাহলে হবে বলেন? আবার মেসেজও কম করেন। আমাকে সরাসরি মোবাইল ফোনে কল দিলে হয়তো বা ব্যস্ত মানুষ, ক্লায়েন্ট থাকে বিকেলে। যেমন ক্লাসে ঢোকার আগেই আমি চেম্বার থেকে আসলাম, এসে আমি পানি খাওয়ারও সময় পাইনি, জাস্ট ক্লাসে ঢুকে পড়েছি। এটা শেষ করে তারপরে হয়তো বা আমাকে রাতে যতটুকু খাবো খেতে হবে। তো অনেকেই ক্লাস পিরিয়ডে, আজকে যেমন একজন ফোন দিচ্ছিলেন আমার কোর্ট পিরিয়ডে, আমি ফোন কেটে দিচ্ছি, আবার ফোন বারবার, তখন আমি বাধ্য হয়ে কোর্টের মধ্যে থেকে ফোনটা রিসিভ করে বললাম কোর্টে আছি, বিকেলে ফোন দেন। অভিমান করলেন কিনা, বিকেলে আর ফোন দিলেন না, আমিও স্মরণ নাই, এখন মনে পড়ছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমাকে কখন একটু সময় দিতে পারবেন। আমি সেই দিন ইমার্জেন্সি হলে তো সেই দিনই দিব, আর না হলে পরে দিব। আর যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলে সময় চিন্তা না করে আপনি আমার অবশ্যই মোবাইল ফোনে কল করে দিবেন, তাহলে আমি রিসিভ করে ইমার্জেন্সি হলে অবশ্যই কথা বলবো। তবে আমার সাথে কারো এরকম ইমার্জেন্সি হবে না যে অনেক রাত্রে বা কোর্ট পিরিয়ডে কথা বলতেই হবে। আর যদি কোনো বিপদ আপদ হয়, কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফোন দিবেন। তবে যেটা পড়াশোনা বিষয়ে অবশ্যই মেসেজের মাধ্যমে যদি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন, সেটা খুবই ভালো হয়। এখন আমি সোহাগ ভাইয়ের এক- উনি একটা প্রশ্ন করেছেন আমাকে, যে স্যার চুরির ক্ষেত্রে নাকি 34 ধারা হয় না, প্লিজ জানাবেন। চুরির ক্ষেত্রে 34 ধারা হয় না, আপনি কোথা থেকে জেনেছেন আমি জানি না। চুরির ক্ষেত্রে 34 ধারা অবশ্যই হয়, আমার বাস্তব অনেক মামলাও আছে আমার কাছে। চুরির ক্ষেত্রে কেন 34 ধারা হবে না? চুরি কয়েকজন চোর মিলে চুরি করতে পারে না? করতে পারেই। 2 জন মিলে চুরি করতে পারে, একজন করলো একজন পাশে ছিল, 34 ধারা হয়ে যেতে পারে। তো এটার যদি আপনার কোনো রেফারেন্স থাকে বা কোনো জায়গায় যদি আপনি পেয়ে থাকেন, সেটা আমাকে শেয়ার করবেন, সেটা নিয়ে আমি তখন আপনার সাথে আলাদা আলোচনা করব। আর এখানে প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেখানে যদি বলি, এই যে এখানে একজন আরেকজনকে পরীক্ষার হলে যেতে বললো, এই প্রবলেমেটিক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটা কেস রেফারেন্সও আছে, সেটা আপনার উল্লেখ করলে ভালো উত্তর হবে, কারণ ল্যান্ডমার্ক কেস সেটা। তারপরে এখানে স্বর্ণের আংটি দেখতে পেলো, এখানে দেখতে পাই বলতে এখানে কিন্তু কুড়িয়ে পাই বোঝাচ্ছে। দেখতে পাই মানে সে সেটা তুলে নিল, এটা বোঝাচ্ছে। কেউ যদি স্বর্ণের আংটি পাই, সেটা রাস্তায় পড়ে আছে, তাহলে কি সেটা কেউ সেখানে রেখে দিবে? অবশ্যই তুলে নিবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এখানে দেখতে পাই বলতে এখানে কুড়িয়ে নিল, এটাই বোঝাচ্ছে। ভাষাগত একটু পরিবর্তন বা একটা ট্রিকি বা একটা ফাঁদ তৈরি করা হতে পারে। এখানে কর্মচারী বলা হচ্ছে, আবার এখানে বিশ্বাসপূর্বক দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, এটা দ্বারা আপনাকে বিশ্বাস ভঙ্গ হতে পারে, এরকম একটা প্রি মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে, যেন আপনি একটা ফাঁদে পড়েন। আপনার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখানে। তাহলে চুরি এবং বলপূর্বক, চুরি এবং বিশ্বাসপূর্বক ন্যস্ত, দুইটা মানে বিশ্বাস ভঙ্গের মধ্যে পার্থক্য কি? কার দখল থেকে নেওয়া হচ্ছে এবং কিভাবে নেওয়া হচ্ছে সেটা। সম্পত্তিটা যখন হাত বদল হচ্ছে, স্থানান্তর হচ্ছে, তখন কার দখলে ছিল এবং সেটা কি উপায় হচ্ছে, এখানে পালিয়ে যায়, তাহলে নিশ্চয়ই জেড তার সম্পত্তির ঘোড়াটা একে হাতে তুলে দেয়নি। আস্তাবলে ছিল, সে ঘোড়ার দায়ী দায়িত্ব সে নিয়েছে, আস্তাবল থেকে নিয়ে চলে গেছে। তো আমার মনে করেন যে একজন ম্যানেজার আমি নিয়োগ করলাম, আমার টাকা পয়সা সে দেখভাল করছে, হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে নিচ্ছে। তো সেখান থেকে সে যদি 10,000 টাকা সরিয়ে নেয় কোনো একটা নির্দিষ্ট তারিখে, তাহলে সেটা তো নিশ্চয়ই চুরি হবে। আর কর্মচারী কর্তৃক যদি চুরি হয়, সেটার জন্য 382 ধারাতে আছে। তারপরে পার্থক্যর বিষয়ে এর আগে আমি বললাম। ও, আর 396 এর ক্ষেত্রে অন্য কোনো ধারা আসে না। ঠিক আছে। পকেট মার শব্দ মানে চুরি। না, ছিনতাই মানে চুরি হতে পারে, বলপূর্বক আদায় হতে পারে। ছিনতাই মানে না, দস্যুতা হতে পারে, ছিনতাই মানে বলপূর্বক আদায় হতে পারে। ছিনতাই এই করে যে না, কোনো যদি মানুষকে যদি নিয়ে নেওয়া হয়, হ্যাঁ, এখানে আমি প্রশ্ন করছি সবার উদ্দেশ্যে, আচ্ছা, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে,
মেয়েটার বয়স হচ্ছে 12 বছর। এখন এই মেয়েটাকে একজন ছিনতাই করে নিয়ে চলে গেল। আমি বললাম একটা মেয়েকে ছিনতাই করে নিয়ে চলে গেল, এই অপরাধটার নাম কি হবে? কে বলতে পারবেন? এটা হচ্ছে কিডন্যাপ, মনুষ্যহরণ। হ্যাঁ, তো এখানে ছিনতাই শব্দটাও যদি কোনোভাবে ইউজ করা হয় বা জোর করে তুলে নিয়ে চলে গেল, তাহলে কিডন্যাপিং হয়ে যাবে। হ্যাঁ, কিডন্যাপ না, কিডন্যাপিং। আব্দুল মাজিদ সাহেব, আইন যে যুক্ত করা আছে, কিডন্যাপিং, নট কিডন্যাপ। কিডন্যাপ হচ্ছে ভার্ব, আর কিডন্যাপিং হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত করে জিরান করা হয়েছে। নাউন। হ্যাঁ, নাউন হয়ে গেছে। আর অ্যাবডাকশন, ওটা সরাসরি নাউনই আছে, কারণ সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, শেষে আই ও এন আছে, সাফিক্স দেখলেই বোঝা যাচ্ছে। তো যদি বড় মানুষ হয় তাহলে সেটা অ্যাবডাকশন হবে, ছোট মানুষ হলে কিডন্যাপিং হবে। তো এখানে কি ঘটনা ঘটছে, ভাষাটা কি আছে একটু বুঝে আপনারা উত্তর করবেন। পেনাল করে যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে, সেটার উত্তর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে প্রতিটা অপরাধের যে সংজ্ঞা ভালোভাবে বোঝা, উপাদানগুলো কি কি আছে বোঝা, এবং ব্যাখ্যা আর উদাহরণ যেগুলো আছে সেগুলো একেবারে খুব ভালোভাবে বুঝে পড়ে নেওয়া। প্রচুর উদাহরণ আছে, পেনাল কোড মোটা বই হওয়ার কারণ সেকশন বেশি, আবার উদাহরণ প্রচুর, কারণ একটা অপরাধকে বোঝানোর জন্য বিভিন্নভাবে উদাহরণ দিয়েছে, সেই কারণে। তো আশা করি আজকের ক্লাসটা কিছুটা হলেও আপনাদের উপকার হবে। এভাবে ক্লাস টেস্টের আলোচনা করার পরে আপনাদের পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা তো এগুলো আলোচনা করার পরে এই 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। তারপরে আপনাদেরকে মোটামুটি এইতে রিভিশনের মতন হয়ে যাওয়ার পরে, এই ক্লাসগুলো আসলে রিভিশনই হচ্ছে, তারপরে আমি সিপিসির মতো কঠিন সাবজেক্টে প্রবেশ করব। আশা করছি এমসিকিউ পরীক্ষার আগেই রিটেন এবং এমসিকিউ এর কোর্স কমপ্লিট হয়ে যাবে। যদি ডেট দেয়, ডেট দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব যে এমসিকিউ পরীক্ষার আগে রিটেনের একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, কিছু সাজেশন আপনারা নিজেরা পড়বেন। অন্তত 3 থেকে 4 সপ্তাহ লিখিত ব্যাচের ছুটি থাকবে এমসিকিউ পরীক্ষার 3 থেকে 4 সপ্তাহ আগে। এমসিকিউ পরীক্ষা হয়ে যাওয়ার পরে তখন আবার এমসিকিউ পরীক্ষার পরের দিন থেকেই লিখিত ব্যাচ শুরু হবে। এটা হচ্ছে আমার প্ল্যান, যেন এমসিকিউ ব্যাচের স্টুডেন্টরা লিখিত চাপ মুক্ত থাকতে পারেন। এমসিকিউ পাস করাবো আগে, তারপরে আবার রিটেন ব্যাচ একসাথে শুরু করব, কিন্তু কোর্স আগে কমপ্লিট করাবো। এবং এই 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লিখিত ব্যাচের স্টুডেন্টরা কি করবে সেটার জন্য আমি একটা বড় হোমওয়ার্ক দিয়ে রাখবো। আর যারা শুধু রিটেন ব্যাচে আছেন তাদেরও তো বসে থাকতে যেন না হয় সেটার জন্য। তো আমি যেগুলো প্ল্যান করছি এবার, যেহেতু যথেষ্ট সময় আছে, আমি পরিশ্রম করছি, প্ল্যানটাও অনেকটা আপনাদের যেন কাজে আসে, আপনারা যেন সর্বোচ্চ সফলতা পেতে পারেন, সেইভাবেই তৈরি করা হয়েছে। গাইডের কথা বলতে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি গাইডটার কথা, আমি লাইভ ক্লাসে গাইডটার নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আমি কোনো গাইডকে প্রমোট করতে চাচ্ছি না, কারণ এটার জন্য আমি কোনো যেহেতু পেমেন্ট পাইনি, অতএব কোনো গাইড প্রমোট করব না আমি। আমি সেটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি। এই গাইডটা আমার কাছে ভালো লেগেছে। আমার নোটের যে উপস্থাপন পদ্ধতি টপিক ওয়াইজ, এটা টপিক ওয়াইজে সাজানো আছে, গাইডটা আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরেও মার্কেটে যে যদি গাইডটা আপনার কিনতে ইচ্ছে করে, ভালো লাগে কিনবেন, আপনার সাথে যদি ম্যাচ না করে আপনি অন্য কোনো কিছু কিনতে পারেন। তবে আমি এবার একটা গাইডই রিকমেন্ড করব, যেটা আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। আব্দুল মাজিদ সাহেব লাইনে আসবেন, হাত উত্তোলন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন স্যার আছেন ভালো আপনি? আছেন? এই তো আছি, হ্যাঁ, আমি ভালো আলহামদুলিল্লাহ স্যার। আছি। স্যার আমি একটা মতামত, আপনি যেভাবে পরিকল্পনার কথা শেয়ার করলেন, হুম, আমি একটু আলাদা মতামত শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা স্যার বলেন কেমন হয়? যেমন বলেন। আমরা 5টা সাবজেক্ট অলরেডি মোটামুটি একটু ধারণা পেয়েছি বা পড়েছি, এই সাথে কি আমরা ওই 2টা সাবজেক্ট শেষ করে হুম, আবার রিভিশনে আসতে পারি কিনা, এই একটা। আরেকটা হলো যে 12 তারিখে যে স্যার 4টা সাবজেক্টের পরীক্ষা, 5টা। 5টা, এই 5টাকে হুম। স্যার পেনাল কোডের সাথে আরেকটা সাবজেক্ট দিয়ে আমরা 2টা ভাগে করে পরীক্ষা দিতে পারি। কেন 5টার চাপ নিতে কষ্ট হচ্ছে? ঈদের ছুটিতে কি পাঁচ করছেন?
না, ছুটির সেটা না স্যার, আমার ব্যক্তিগত বলতেছি, যেমন আমি যদি 2টা সাবজেক্ট পাই, তাহলে আমি 2টা সাবজেক্টে যদি 1 সপ্তাহ পাই, তাহলে আমি ফুল মোটামুটি মুখস্থ করতে পারবো। তাহলে আমার একটু আরো কনফিডেন্স লেভেলটা বাড়বে। হ্যাঁ, আজকে সেক্ষেত্রে কত তারিখ? আজকে কত তারিখ? 30 তারিখ। আজকে স্যার 30 তারিখ। 12 তারিখ পরীক্ষা। 12 দিন মানে সময়। জাস্ট আমি স্যার আমার মতামতটা না মানে আমার মতো করে দেখেন, বললাম আর কি। 12 দিন সময় আছে, আপনার মাঝখানে তো পরীক্ষা নিচ্ছে না, না জাস্ট স্যার। ক্লাস টেস্ট আলোচনা করছে, অতএব রুটিন যেটা করেছি এইভাবেই হবে। 5টা আচ্ছা। সাবজেক্টের আপনি চাপ নিতে পারছেন কিনা এটা টেস্ট করার জন্যই তো আমি, ঠিক আছে, আপনি 5টা সাবজেক্টের চাপ নিতে পারছেন কিনা আমি তো এই কারণে মাঝখানে পরীক্ষা রাখিনি। এবং পুরো সপ্তাহে ক্লাস হবে, একদিনও কিন্তু ছুটি নাই, এমসিকিউ রিটেন মিলে। তো শুক্রবারও আমি ক্লাস নিচ্ছি। কি কারণে? আপনাদেরকে আমি তৈরি করব, পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে আমি টিপস দিয়ে দেবো, এবং আমি যেভাবে বলবো সেটার পিডিএফও দিব। আমি ওই যে ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন আমি পিডিএফও দিয়ে দেব। হ্যাঁ। তো আপনি এইভাবে যদি লিখতে পারেন ভালো নম্বর পাবেন। যেমন আপনি ভালো করছেন, আরো 2-4 জন ভালো করছে, সবাই যেন ভালো করতে পারে, আমি সেই চেষ্টাই করছি। তারপরে আপনি 5টা সাবজেক্টের চাপ নেন। ঠিক আছে, 5টা সাবজেক্টের চাপ নেন। আশা করি, যেহেতু কোর্স কমপ্লিট হয়ে গেছে এই 5টা সাবজেক্টের, অতএব এটা নিয়ে আর দ্বিমত করবেন না। আশা করি 5টা সাবজেক্ট হয়ে যাক। তারপরে 5টা সাবজেক্টের একসাথে পরীক্ষা নিলে আপনারা কেমন পারফরমেন্স করছেন এটা আমার আসলে দেখার ইচ্ছে। এই কারণে 5টা সাবজেক্টের চাপ দিচ্ছি, কারণ আপনাকে তো 7টা সাবজেক্টের চাপ নিতে হবে। মেন্টাল একটা আহ, প্রস্তুতির একটা বিষয় আছে এখানে। যেহেতু 12 দিন সময় আছে আপনার, আশা করি সমস্যা হবে না। আর বেশি নম্বরের যেহেতু পরীক্ষা না, ওই 60 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা 20 মিনিট। তারপরে আমি সিপিসি আর সিআরপিসি শেষ করব, এবং আবার 7টা সাবজেক্টই রিভিশন হবে। আপনারা প্রপার রিভিশন পাবেন 7টা সাবজেক্ট। ঠিক আছে আব্দুল মাজিদ সাহেব? তাহলে আব্দুল মাজিদ সাহেবের একটা প্রস্তাব গৃহীত হলো, সেটা আমার প্ল্যানের সাথেই ছিল। সেটা হচ্ছে সবগুলো রিভিশন আবার পাবেন, ফুল সাবজেক্ট। কিন্তু মিলন ভাই লাইনে আসবেন, কিন্তু 5টা সাবজেক্টের পরীক্ষা হবে 12 তারিখে, এটা কনফার্ম। মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। স্যার ওই একটা আনকমন বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে স্যার এই পরীক্ষার ডেট কি সম্ভাবনা কোনো কিছু জানতে পেরেছেন নাকি? এখন যদি ক্যালকুলেশনের কথা বলেন, কোনো নিউজ নাই, জি, ভিতর বাইরের কোনো জি। নিউজ নাই। কেউ যদি বলে সে মিথ্যা বলছে, অথবা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে স্টুডেন্ট বাড়ানোর জন্য অ্যাড দিচ্ছে, সেটার সাথে এটাও যুক্ত করে দিচ্ছে, এটার কারণেই। ও, তাছাড়া কোনো উদ্দেশ্য নাই। কেউ যদি বলে এত তারিখে পরীক্ষা হতে পারে, এই মাসে পরীক্ষা হতে হবে, সেটা ধারণা বা ক্যালকুলেশন। তা আমি যেটা বলছি একটা ক্যালকুলেশন, ক্লিয়ার একটা হিসাব আপনাকে দিয়ে দিচ্ছি। মে মাসের 10 তারিখে হয়েছে হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা, মে মাসের দশ জি, তারিখে 2 জি, মাস যদি পূর্ণ হয় তাহলে জুলাই মাসের 10 তারিখে 2 মাস হয় ওই পরীক্ষার। আরো জি, আমি 10 দিন যদি অ্যাড করি তাহলে জুলাই মাসের 20 তারিখ আসলো। তাহলে আমরা জি, ধরে নিতে পারি যে জুলাইয়ের 15 থেকে 20 তারিখের মধ্যে বা 10 থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ মাঝামাঝি সময়ে সেই হাইকোর্ট লিখিত পরীক্ষার রেজাল্ট হতে পারে। রেজাল্ট হওয়ার পরে বার কাউন্সিলের কাছে কি থাকবে, সেটার ভাইবা নেওয়ার প্রস্তুতি। তো ভাইবা নিতে হলে বার কাউন্সিল ভাইবা নিবে, তখন জি, এটার দায়িত্ব কাকে দিয়ে দিবে? আবার ওই জুডিশিয়ারিকে দিয়ে দিবে যে আপনারা লিখিতর যে প্রশ্ন সেটা করতে শুরু করেন, সরি এমসিকিউ এর যে প্রশ্ন সেটা করতে শুরু করেন। বার জি, কাউন্সিল এমসিকিউ মানে লোয়ার কোর্টের যে লাইসেন্সের পরীক্ষা, প্রথমে তো এমসিকিউ হবে, তো জি, সেটার জন্য জুডিশিয়ারিকে তারা দায়িত্ব দিয়ে দিবে। এবং আপনাদেরকে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশনের জন্য নোটিশ দিয়ে দিবে, এবং নোটিশে সম্ভাব্য ডেট উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে নোটিশ আসার সম্ভাবনা কবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। জি। এমসিকিউ পরীক্ষা ফর্ম ফিল আপের নোটিশ কবে আসতে পারে? নোটিশ হ্যাঁ, আসার আগে আপনাদেরকে সতর্ক করতে পারে, যাদের রি রেজিস্ট্রেশন করা দরকার তারা রি রেজিস্ট্রেশন করে ফেলেন অনলাইনে। এই ধরনের নোটিশ স্যার, আসতে পারে জুলাইয়ের শেষে। হ্যাঁ, স্যার, বলেন। স্যার,
স্যার আমারও তো রেজিস্ট্রেশন করা লাগবে। আমার এই জুলাই মাসের 14 তারিখে আমার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, এখন আমি কি রি রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন কখন করা যায়? আপনি ক্ষুধা লাগলেও খেতে পারবেন, ক্ষুধা না লাগলেও খেতে পারবেন। এর অর্থ কি? মানে ডেট পার হয়ে যাওয়ার আগেও রি রেজিস্ট্রেশন করা যাবে, আবার পরেও করা যাবে। মানে আপনার মোবাইলে টাকা থাকলেও রিচার্জ করা যায়, টাকা শেষ হয়ে যাওয়ার পরেও রিচার্জ করা যায়, আবার যেদিন শেষ হলো জি সেদিনও রিচার্জ করা যায়। রি রেজিস্ট্রেশন এরকম, আপনার ডেট থাকতেও স্যার এই মুহূর্তেও করতে পারবেন, ডেটের যেদিন শেষ হলো সেদিনও করতে পারবেন, তারপরেও করতে পারবেন। তবে স্যার আমি ফর্ম এবার ফিল আপে বার বলেন। বার চেঞ্জ বার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি হলো? এখানে উম, আপনি, এখানে বার চেঞ্জ করার যে নিয়ম কানুন আছে, আপনি যেই মানে বার থেকে আপনি যে সিনিয়রের মাধ্যমে করেছিলেন, যার মাধ্যমে আমি করেছিলেন, সেখানে যে আলোচনা খুলনা করবেন, ঠিক আছে? খুলনা বার থেকে করেছিলাম। এখন এবার হলো চেঞ্জ করতে চাচ্ছিলাম, তাই। আপনি আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি সিনিয়রের সাথে আলোচনা করেন, ঠিক আছে? সিনিয়রের সাথে ও আলোচনা করে নতুন সিনিয়র আপনাকে নিযুক্ত করতে হবে। কারণ ফর্ম ফিল আপের সময় নতুন আপনাকে যে এগ্রিমেন্ট সাথে দিতে হবে, শিক্ষানবিশ যে এফিডেভিট, সেটা। তো ঠিক জি আছে, এটা বিষয়ে প্রয়োজনে বিস্তারিত আলোচনা হবে। তাহলে মূল বক্তব্য হচ্ছে, নোটিশ কবে আসতে পারে ফর্ম ফিল আপের? হ্যাঁ, সেই নোটিশে জি পরীক্ষার সম্ভাব্য ডেট থাকতে পারে বা ডেট উল্লেখ করে দিতে পারে। বা ফর্ম ফিল আপের জি শুরু কবে, ফর্ম ফিল আপের জন্য কয়দিন সময় দেবে, 1 মাস মনে করেন যদি সময় দেয়, তাহলে মনে করেন ফর্ম ফিল আপের নোটিশ যদি আসে জুলাইয়ের শেষে, অথবা জুলাইয়ের পরে অগাস্ট মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে মনে করেন ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিল, নোটিশ চলে আসলো। তাহলে জি অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি ফর্ম ফিল আপ, সেপ্টেম্বরের হ্যাঁ শেষে বা অক্টোবরে এমসিকিউ পরীক্ষা হতে পারে। এরকম একটা ক্যালকুলেশন। তবে সেপ্টেম্বরের আগে কখনোই এমসিকিউ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই, অগাস্টে কখনোই হবে না, সেপ্টেম্বরে হবে বা হ্যাঁ তারপরে হবে, হ্যাঁ এই ক্যালকুলেশন অনুসারে। তবে এক্সেপশন যদি হয়, বার কাউন্সিল যদি মনে করে যে 15 দিন সময় দেবো ফর্ম ফিল আপের, এবং 15 দিনের পরেই পরীক্ষা, সেটা ভিন্ন জিনিস। তবে এত জুলুম করবে না স্টুডেন্টদের উপরে, কারণ তাদেরও একটা কর্মযজ্ঞ আছে। নর্মাল তো হিসাব বার কাউন্ট সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের এমসিকিউ হচ্ছে ধরে নেন, বা তারপরে। আর আরো যদি 1 মাস যুক্ত করি, ডিসেম্বর বা জানুয়ারিতে গিয়ে রিটেন পরীক্ষা হবে। তো সময় জি শেষ। আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? জি স্যার জি তো যারা রাজ্যে ক্লাস করছেন তাদের জন্য শুভকামনা, যারা ক্লাস করছেন না তারা ভিডিও দেখে নেবেন।